আপনি গণ অভ্যুত্থানের মহানায়ক নন, আপনি গণ অভ্যুত্থানের কেউ নন। আমি আবারও বলছি, এখানে ভুল বুঝার কোনো অপশন নাই। তিনি গণ অভ্যুত্থানের কেউ নয়। এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ অভ্যুত্থানের রাস্তায় বুলেটের সামনে বুক পুঁতে দিয়েছে। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, আমরা ঘরবন্দি থেকেছি, আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে আমরা গণ অভ্যুত্থানের একেবারে যাদেরকে বলে সৈনিক, সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকার জোরে, সেই বোঝতার জোরে আপনাদের সঙ্গে কথা বলছি। ডক্টর ইউনূস এটা করেননি। তিনি, আমরা কেন তাদেরকে আমরা তারপরে গ্রহণ করেছি, আমরা তার বিরোধিতা করিনি। আপনি আমার বক্তৃতা শুনেছেন, আমরা তাকে গ্রহণ করেছি কেন? আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই, তার আন্তরিকতা যদি পাই, তিনি যদি আমাদের মনের কথা বোঝেন, তিনি যদি গণ অভ্যুত্থানের কি অভিপ্রায়টুকু বোঝেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি এটা বুঝেন নাই। শুধু বুঝেন নাই, এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। প্রথম তিনি ভুল করেছেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে তিনি কি বললেন যে ওরা হলো মাস্টার মাইন্ড। এই যে একটা, এটা আমি থতমত খেয়ে গেছি। কী করে? জনগণ হলো, যেটাকে আমরা দার্শনিকরা বলি কি, পলিটিক্যাল সাবজেক্ট। তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তা সত্তা, গণ অভ্যুত্থানের কর্তা সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। এবং আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল, এমনকি যে তরুণ বহু ছাত্ররা যাদেরকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছেন, তারাও ছিল। সকলে মিলে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি, সেটা আমরা নির্দলীয়ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং একটা নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু। এটা ছিল আমাদের অভিপ্রায়। এই অভিপ্রায়কে বুকে ধারণ করে সাইদ মারা গেছে, শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন, আরও হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, এবং বহু সন্তানেরা এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে ঘুরতেন, জীবন তাদের অনেকেরই জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা তো মাউন ভাইয়ের একটা গল্প শুনলাম, আমি তো শুনে আমার চোখ দিয়ে পানি আসছিল, একটা ছেলে পাগল হয়ে গেছে সেই জায়গাতে। ডক্টর ইউনূস দেখছেন এটা বাস্তবতা। এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? এটা আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি প্রথম থেকে বলে এসেছি, বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই। আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে তারা জনগণের সেবা করে, রাষ্ট্রকে, জাতিকে তারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে আছে যেটাকে আমরা বলি কি, আপনার এখানে লুটেরা মাফিয়া শ্রেণী, তারা যে দুর্বৃত্ত, যে দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে, তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন। বারবার বলেছি আপনাকে আমরা এটা, এবং তাদের সঙ্গে আপনি কথা বলতে বসেছেন। আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেন নাই। আপনাকে আমরা দেখিনি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন, তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন। আপনি একবার বিদেশে থাকবেন, আপনি 1 থেকে 1.5 বছর, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, এতে কোনো যুক্তি নেই। আপনি দেশের সমস্যাটা কেমনি বোঝার চেষ্টা করুন। আপনাকে আমরা তো জাতীয় ঐক্যমত্য করতে বলি নাই, আমরা গণ অভ্যুত্থান করেছি, একটা সরকার গঠন করেছি। আপনাকে তো আমরা বলি নাই যে আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রেখে এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আপনি একটা উপদেষ্টা সরকার গঠন করবেন। আপনি কেন গঠন করলেন? কি যুক্তি? আপনি বলছেন যে 106 অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে। দেখান আমাদের কি ছিল সে মতামত, কারা ছিল সে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্টে কোন আইনজীবী এবং কোন কি বলে বিচারপতি মত দিয়েছে, তাদের নাম কি? আমরা কথা বলতে চাই, আমরা তর্ক করতে চাই। এই যারা আমাদের আইন শাস্ত্রে যারা অত্যন্ত অভিজ্ঞ, বিশেষ করে ব্যবহারিক আইনশাস্ত্রে, তাদের কাছ থেকে শোনার ইচ্ছা। আমার পাশে আছেন
মাসুদ এবং তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতে ইসলামীকে তারা প্রতিনিধিত্ব করেন এবং ইসলামের ব্যাপারটা আমরা কী করে মোকাবেলা করব বাংলাদেশে, কারণ আমাদের এখানে একটা বাইনারি আছে প্রবলভাবে, ইসলাম বনাম সেকুলারিজম। এবং ইতিমধ্যে আমার নিজের যে অভিজ্ঞতা, তাহলে এই যে যাদেরকে আমরা সেকুলার বলি তারা হয়তো ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তারা মনে করেন যে একটা সেকুলার একটা রাজনৈতিক পরিবেশ রাখা ভালো। এবং সেদিক থেকে ডাকসুর যে নির্বাচন হয়েছে এবং একই সঙ্গে সঙ্গে জামাতে ইসলামের পক্ষে যে একটা ইতিবাচক সাড়া সমাজে দেখা দিয়েছে, তার কারণে তারা কিন্তু অত্যন্ত ভীত। ফলে এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে আমাদেরকে মনে রেখে অনেক কিছু নতুন করে আলোচনা করার দরকার আছে। এবং আমি সেই দিক থেকে খুবই খুশি যে আমরা বসে আলোচনা করতে পারছি। এবং আপনারা জানেন আমি খুব নিন্দিত ব্যক্তি। এক সময় আমি যখন হেফাজতকে সমর্থন করেছিলাম তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য, তখন থেকে বামপন্থীদের চোখে আমি একজন জামাতি। আর এখন যখন বসেছি মাসুদের পাশে, তখন তো আমি অবশ্যই অত্যন্ত বিখ্যাত একজন জামাত সমর্থক ব্যক্তি আকারে হাজির হয়েছি। ফলে আমি আপনাদেরকে আর অধিক আপনারা যেভাবে আছেন, তিনি আইনের একজন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, তারা কথাবার্তা বলছেন, তারাও সমালোচনা করছেন। ফলে আমরা কিছুটা ষড়যন্ত্র করার জন্য এখানে বসছি, এরকমই অথবা একটা হাজির হতে পারে। কিন্তু আমি মনে করি আজকের সভাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা একসঙ্গে কথা বলতে বসছি এবং আমি কিছু বিষয় একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হাসিন তো আছেনই, আমাদের যে অত্যন্ত বিপ্লবী যেসব আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা আছেন, কেমন, এবং আমার আরও প্রচুর বন্ধুবান্ধব আছেন যারা সেনাবাহিনীতে আছেন, কর্মরত বাইরেও আছেন। তারা প্রত্যেকে আমি দেশ নিয়ে তারাও ভাবেন এবং তাদের প্রত্যেকেই আমরা চিন্তিত, বহু কিছু নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমি সে বিষয়ে কিছু কথা বলবো, যতটুকু আমি বুঝতে পেরেছি পারি তাদের কথাবার্তার ভিতর থেকে, আপনাদের আলোচনা থেকে যেটা আমি এটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। আপনি খেয়াল করবেন শব্দটা কিন্তু শুধু রাষ্ট্র ব্যবস্থা না, ফ্যাসিবাদ এটা একটা মতাদর্শ। ফ্যাসিবাদ কিন্তু একটা মতাদর্শ, একটা বিশেষ ধরনের চিন্তার পদ্ধতি। ফলে আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে, ফ্যাসিবাদ বিরোধিতা করতে হচ্ছে। এই মতাদর্শটা কীরকম, যে যখন আমি মনে করি বা আমি ফরাদ নয়, আমি মনে করি যদি আমার চিন্তাটা একমাত্র সহি আর কারোর সঙ্গে আমার কথা বলার দরকার নেই, এটাকে বলে ফ্যাসিবাদী মতাদর্শ। আমি চাপিয়ে দেবো এটা গায়ের জোরে, যুক্তি নাই, ঠিক না, আমার কোনো তথ্য নাই, তত্ত্ব নাই, আমি কি করছি, আমি আপনার উপরে চাপিয়ে দিতে, আমারটা শুনতে হবে। এটা হলো ফ্যাসিবাদী টেন্ডেন্সি। এরপরে আসে কারা, ফ্যাসিস্ট শক্তি, যারা দলগতভাবে তাদের যে চিন্তা, তারা যে সব রাজনৈতিক উদ্দেশ্য তারা অর্জন করতে চায়, এটা জোর করে জনগণের উপরে তারা চাপিয়ে দেয়। তাহলে ফ্যাসিবাদের একটা মতাদর্শ আর ফ্যাসিস্ট শক্তি হলো দলগত বলে একটা সংগঠিত শক্তি, যারা অন্যের উপরে তাদের মতটা চাপিয়ে দিতে চায়। কেমন, যেটা আমরা বাঙালি জাতিবাদীদের কাছে দেখেছি এর আগে। তারা বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা এটাই একমাত্র সহি, এটা আমাদের মানতে হবে, এই জন্য এটা ফ্যাসিবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। এই পার্থক্যগুলো আপনারা সাংবাদিকরা অনেক সময় হয়তো এলোমেলো করে ফেলেন, কিন্তু একটু যদি কথাগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন, একটু প্রচার করেন, সাধারণ মানুষ কিন্তু ভুল করবে না তখন। কারণটা হচ্ছে যে ফ্যাসিবাদী টেন্ডেন্সি, মতাদর্শ আমাদের সমাজে প্রবলভাবে আছে। আমরা আজকে এখানে যারা বসেছি, আমার ধারণা আমরা অধিকাংশই আমরা আমাদের ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত, এবং আমরা মনে করি আমরা আমাদের ধর্ম থেকে অনেক উপাদান খুঁজে পাবো, যেটা একটা নতুন রাষ্ট্র, যেটা বিশ্বে আমরা হাজির করতে পারি। পাশ্চাত্য যে রাষ্ট্র, তার বিপরীতে একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারি, তার বহু উপাদান আমরা আমাদের ধর্ম থেকে সংগ্রহ করতে পারবো, আমরা পারবো। কিন্তু আমরা অনেকে আছেন তারা মনে করেন না, আমাকে একমাত্র কোরআন হলো একমাত্র আইন, ওই আইন আমি সবার উপরে চাপিয়ে দেব। কোরআন আমাকে পড়তে দেবে না, কোরআন কিন্তু আমাকে পড়তে দিচ্ছে না। কোরআনে কিন্তু ভাষ্য, তার ব্যাখ্যা, তার তাফসীর বিভিন্ন রকম হতে পারে, ঠিক না, আমরা সে পোশাক পরে আসছি। কিন্তু যখন আমি এটা চাপিয়ে দিতে চাইবো, তখন এটা ফ্যাসিবাদ হবে। কিন্তু কোরআন নিয়ে আলোচনা কোনো ফ্যাসিবাদের প্রশ্ন না। আমার মত হতে পারে, কেউ খ্রিস্টানিটি বলতে পারে, সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারে, তারা সকলেই দেশের নাগরিক। ফলে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু সার্বজনীন সত্য, কিছু সার্বজনীন নীতি নৈতিকতা বোধ, কিছু সার্বজনীন মূল্যবোধ আছে, যেটা সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত জরুরি, এবং এটাকে রক্ষা করাটা আমাদের সকলের কর্তব্য। আর চিন্তা যেখানে অস্পষ্ট থাকে, আমরা যদি আমাদের পরস্পরকে বুঝতে, এখানে যারা বসে আছি বুঝতে যদি অসুবিধা হয়, তো আমরা তো ডায়ালগ করতেই পারি,
আমাদের মত পার্থক্য তো থাকবেই, এবং মত পার্থক্য থাকাটা একটা জনগোষ্ঠীর শক্তির লক্ষণ, দুর্বলতার লক্ষণ না। কিন্তু কিন্তু মতকে যদি আমরা মনে করি এটা আমার মতটা সবার উপর চাপিয়ে দেবো, এটা তৎক্ষণাৎ একটা ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তি হয়ে দাঁড়ায়। এখন দেখুন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কেন কথাটা বলেছি আমরা, কেমন রাষ্ট্র ব্যবস্থা বলার পেছনে খুব গুরুত্বপূর্ণ। আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটা সংবিধানের দ্বারা, প্রতিষ্ঠানের দ্বারা, বিভিন্নভাবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর হাজির রয়েছে, জোঁকের মতো বসে আছে, এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা বাতুলতা মাত্র। এটা কোনো অর্থ নেই। এটা কেন অর্থ নাই? কারণ আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন ডক্টর ইউনূস, তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়, একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায়।